এটা মোটরের একটা প্রবলেম। এটা হচ্ছে গিয়ে চ্যাপম্যানের একটা বই আছে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক মেশিন, খুবই ভালো একটা বই। অঙ্ক কম, কিন্তু মানে থিওরিটিক্যাল বিষয় অনেক বেশি আছে এবং বোঝানোর জন্য অনেক বেশি কন্টেন্ট আছে। তো তার 8.1 নাম্বার এক্সাম্পলটা আমরা করব। তো এখানে বলা হয়েছে যে এ 50 হর্স পাওয়ার। এখন 50 হর্স পাওয়ার কি ইনপুট না আউটপুট, বলো তো। একটু দেখে নেই কোনটা আরেকবার। এ 50 হর্স পাওয়ার, এখন এখানে যে রেটিংটা দেয়া আছে এটা কি ইনপুটের না আউটপুটের, আইডিয়া আছে? এখানে যাই দেয়া থাকবে ওটা অলওয়েজ আউটপুট। মোটরের ক্ষেত্রে যদি দেয়া হ্যাঁ, থাকে মোটরের আউটপুট, জেনারেটর দেয়া থাকলে জেনারেটরের আউটপুট, ট্রান্সফরমারের যদি দেয়া থাকে তাহলে ট্রান্সফরমারের কেভিএ দেয়া থাকে, আর আউটপুট সাধারণত দেয়া থাকে না, ট্রান্সফরমারে কেভিএ দেয়া থাকে। আচ্ছা, আর যদি অনেক সময় এরকমও বলতে পারে যে কেভিএ দেয়া আছে, একটা পাওয়ার ফ্যাক্টরও দিয়ে দিল, তখন আমরা সেখান থেকে আউটপুট বের করতে পারবো। ওকে, 250 ভোল্ট 1200 আরপিএম এ ঘোরে, এটা হচ্ছে গিয়ে ডিসি শান্ট মোটর। তো প্রত্যেকটা এই মোটরের অঙ্ক করতে গেলে আমাদের ড্রয়িংটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। আমরা ডিসি শান্ট মোটরের ড্রয়িংটা করি। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমার ডিসি শান্ট মোটর উইথ কম্পেনসেটিং ওয়াইন্ডিং, has an armature resistance including brush, compensating winding and interpoles। এখানে কয়েকটা বিষয় আছে, ব্রাশ, কম্পেনসেটিং ওয়াইন্ডিং আর হচ্ছে গিয়ে ইন্টারপোল। তো এগুলোর সাথে আমরা একটু পরিচিত হয়ে নেই। ব্রাশ তো আমরা আগে থেকেই জানি যে আমরা এখানে যেহেতু কমিউটেটর ইউজ করি, কমিউটেটর থেকে আউটপুট নেওয়ার জন্য বা কমিউটেটরে ডিসি সাপ্লাই দেওয়ার জন্য কার্বনের ব্রাশ ব্যবহার করা হয়। সো এই ব্রাশের একটা রেজিস্ট্যান্স আছে যেহেতু এখানে হিট প্রডিউস হয়। তো এই ব্রাশটার রেজিস্ট্যান্স ওই ম্যাথটাতে ইনক্লুড করে নেওয়া। এর পাশাপাশি আরো যে জিনিস আছে সেটা হচ্ছে গিয়ে কম্পেনসেটিং ওয়াইন্ডিং আর হচ্ছে গিয়ে ইন্টারপোল। এখন এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং আর ইন্টারপোল কি এবং কেন, দেখো আমরা কি জানি ডিসি মোটরের ক্ষেত্রে আমরা এই যে একটা ফিল্ডে সাপ্লাই দিলাম, দেওয়ার ফলে কি হইলো, আমার এখানে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন তৈরি হলো না আমার রোটরে। এখন এই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হওয়ার পরে আমার এই যে রোটরটা আছে ভেতরে, রোটরের গায়ে তো কয়েল আছে, তাই তো? এখন এই ম্যাগনেটিক ফ্লাক্স যখন এই রোটর কয়েল গুলো কাট করে, এই রোটর কয়েলে কি হয়, একটা ভোল্টেজ ইনডিউসড হয় না? রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমার এই কয়েল গুলোতে তো একটা ভোল্টেজ ইনডিউসড হয়। এখন যেহেতু একটা কয়েল আছে, তার ভেতরে একটা ভোল্টেজ তৈরি হয়েছে, এই কয়েলের চারপাশে কি হবে, আর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? হুম, এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড, একটা রোটর ম্যাগনেটিক ফিল্ড আর একটা আর্মেচার ম্যাগনেটিক ফিল্ড, এই দুই ম্যাগনেটিক ফিল্ড একজন আর একজনের সাথে এক প্রকারের ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। সেজন্য এই যে ফ্লাক্স লাইন যেটা সোজা ছিল একটা সময়, এই ফ্লাক্স লাইন গুলো বেঁকা হয়ে যায়, মানে এরা আর সোজাসুজি যেতে পারে না মোটরের ভেতর দিয়ে, বিচ্ছুরিত হয়, চারিদিকে ছড়ায় পড়ে। তো এদের এই যাতায়াতে সমস্যা হয়। তো এতে কি প্রবলেমটা হয়, আমরা যে ফ্লাক্সটা দিচ্ছি ফাই, এই ফাইটা শক্তি কমে যায়। আর শক্তি কমে গেলে কি প্রবলেম হবে, আমরা কি জানি, ইনডিউসড ইএমএফ ই ইকুয়ালস টু কনস্ট্যান্ট ফাই এন। এখন যদি আমার এই ফাইটা পরিবর্তন হয়, কমে বা বাড়ে, তাহলে আমার ইনডিউসড ইএমএফ যেটা আমি আউটপুটে পাচ্ছি সেটা কি হবে, কমবে বা বাড়বে? কমবে। কারণ হুম, আমরা কি সেটা চাই? আমার যদি গ্রাহক প্রান্তে 220 ভোল্ট দেওয়ার আমার দরকার, আমি যদি এই ফাইয়ের ঝামেলার কারণে আমার সেখানে বেশি চলে যায় বা একদম কম চলে যায়, তাহলে তো মুশকিল। এই সমস্যা সমাধান করার জন্য দুইটা জিনিস ব্যবহার করা হয়। দুইটা জিনিস ব্যবহার করা হয়, কমিউটেটিং পোল আর একটা হচ্ছে গিয়ে ইন্টারপোল। তো কমিউটেটিং পোল আর ইন্টারপোল জিনিসটা হচ্ছে আমার এই যে দাঁত আছে না রোটরে, হুম, এই হুম, স্টেটরে আর্মেচারের যে দাঁত আছে, এই দাঁতের মধ্যে আবার ছোট ছোট কয়েল পেঁচানো থাকে, খুবই ছোট। এই ছোট ছোট কয়েল থাকার কারণে কি হয়,
এই রোটরে আমার যে ফিল্ড প্রডিউস হবে, এই রোটরে যে ফ্লাক্স প্রডিউস হবে, এই কম্পেনসেটিং ওয়াইন্ডিং ওই ফ্লাক্সের ক্ষমতাটাকে কমায় দেয় সাথে সাথে। মানে সে একটা রিভার্স ফ্লাক্স তৈরি করে। তার ও যদি একটা নর্থ পোল তৈরি করে, ও তখন এইখানে নর্থ পোল তৈরি করে, ফলে কি হবে, একজন আরেকজনের অপোজিট বিকর্ষণ করবে, ওর ফ্লাক্সটা কমে যাবে। তো তখন এই ডিস্টরশনের পরিমাণটা কমে। আর একটা জিনিস যেটা করা হয়, ইন্টারপোল। এই এখানে তো টু পোল আছে, ধরো এখানে একাধিক পোলের মেশিন, এই ধরো একটা পোল নর্থ, এই ধরো একটা পোল সাউথ, দুই পোলের মাঝখানে আর একটা পোল বসানো হয়, যেটাকে বলা হয় ইন্টারপোল। তো এই ইন্টারপোলের উপরেও কয়েল পেঁচানো থাকে। এখানেও অল্প পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়। সেটাও তৈরি করা হয় যদি এখানে নর্থ থাকে, এখানে ধরো সে নর্থ দিবে যেন একে ডিম্যাগনেটাইজ করতে পারে বা এর ক্ষমতাটাকে কমায় দিতে পারে, এমন ভাবে তৈরি করা হয়। সো তাতে কি হবে, আমার যে রোটরে যে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছিল সেটা কমে যাবে। আর রোটরের ম্যাগনেটিক ফিল্ড যদি কমে যায়, অল্প হয়ে যায়, তখন আমার এই যে মেইন ফিল্ড ফ্লাক্স আছে এগুলো তেমন একটা ডিস্টর্ট হবে না বা তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না। ক্লিয়ার বিষয়টা? হুম কম্পেনসেটিং ওয়াইন্ডিং আর ইন্টারপোল। হুম আচ্ছা, এখন আমরা অঙ্কে ফিরি। তা আমার এখানে কি বললো যে, তা আমার এই শান্ট মোটরে যে কম্পেনসেটিং ওয়াইন্ডিং আছে, তো আর্মেচার রেজিস্ট্যান্স, ব্রাশের যে রেজিস্ট্যান্স তৈরি হয়, কম্পেনসেটিং ওয়াইন্ডিং এর যে রেজিস্ট্যান্স, ইন্টারপোল, সব রেজিস্ট্যান্স ইনক্লুড করে আর্মেচার রেজিস্ট্যান্স ধরা হয়েছে 0.06। আচ্ছা, its field circuit has a total resistance R adjustable plus RF 50 ohm। এখানে একটু কথা বলে রাখি, এই যে ফিল্ডটা আছে, এখন এই ফিল্ডটার মাধ্যমে তো আমরা বেসিক্যালি এই মোটরের রোটরে ফিল্ড সাপ্লাই দেই। তো ধরো আমরা যে ইকুয়েশনটা জানি, E ইকুয়ালস টু কে ফাই এল, যদি কোনো কারণে স্পিড বাড়ে কি হবে, ভোল্টেজ বেড়ে যাবে না? স্বাভাবিকভাবে চিন্তা করি ভোল্টেজ বাড়বে। তখন আমরা যদি ফ্লাক্সটাকে কমায় দেই, তাহলে কি আমরা ভোল্টেজটাকে ব্যালেন্স রাখতে পারবো না? হ্যাঁ। সেই জন্য কি করা হয়, এই ফিল্ড সার্কিটের সাথে এখানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেওয়া হয়, অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স। ওইটাই এই আর এডি যে অ্যাডজাস্টেবল রেজিস্ট্যান্স, এর মাধ্যমে আমরা অ্যাডজাস্ট করে ফিল্ড কারেন্টকে নিয়ন্ত্রণ করতে পারি। ফলে আমার এখানে ফিল্ডটা নিয়ন্ত্রিত থাকবে। স্পিড বাড়লে কমলে আমরা এই ফিল্ড কমায় বাড়ায় আমার ভোল্টেজটা, জেনারেটরের ক্ষেত্রে তো আমার অবশ্যই ভোল্টেজটাকে ঠিক রাখতে হবে। আর মোটরের ক্ষেত্রেও ওরকমই, কোনো কারণে যদি মোটরের রোটেশন স্পিড খুব বেড়ে যায়, তখন দেখা গেছে ভেতরে আবার তোমার ফিল্ড বেশি প্রডিউস হবে, ওটাকেও মিনিমাইজ করার জন্য তখন ফাইকে অ্যাডজাস্ট করা লাগে। আচ্ছা, এখন কি হলো, ইটস ফিল্ড সার্কিট হ্যাজ এ টোটাল রেজিস্ট্যান্স 50 ওহম দিলাম, হুইচ প্রডিউস এ নো লোড স্পিড 1200 আরপিএম। সে 1200 আরপিএম এ ঘুরতেছে। দেয়ার আর 1200 টার্নস, there are 1200 turns per pole on the shunt field winding। এই শান্ট ফিল্ড ওয়াইন্ডিং এ 1200টা প্যাচ আছে এখানে। আচ্ছা থাকুক, এর আমরা প্রথমটা করি। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য মোটর when its input current is 100 ampere। আচ্ছা, প্রথমে আমরা নাম্বার করতেছি। যদি এখানে 100 অ্যাম্পিয়ার ইনপুট হয়, 100 অ্যাম্পিয়ার যদি ইনপুট হয়, তাহলে আমার স্পিড কত? আচ্ছা, আমরা এখানে ভোল্টেজ কত জানি, কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি আমরা? 250। আচ্ছা, তাহলে এখন ফিল্ড কারেন্টটা কত, এটা আমরা একটু বের করি। ফিল্ড কারেন্ট আইএফ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে ভোল্টেজ রেজিস্ট্যান্স, তো আমরা জানি 250 ডিভাইডেড বাই 50 ইকুয়ালস টু 5 অ্যাম্পিয়ার, তাই তো ফিল্ড কারেন্ট। এখন এখান থেকে 100 অ্যাম্পিয়ার এসে এদিকে 5 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, তাহলে আমার আর্মেচার কতটুকু কারেন্ট পাচ্ছে? আর্মেচার কারেন্ট আইএ ইকুয়ালস টু
সরি, আর্মেচার কারেন্টটা হচ্ছে গিয়ে 100 মাইনাস হচ্ছে গিয়ে 95 অ্যাম্পিয়ার। তাহলে আমরা মোটরের ক্ষেত্রে জানি এখানে যে ভোল্টেজ প্রডিউসড হয় তাকে আমরা বলি ব্যাক ইএমএফ ইবি। তো ব্যাক ইএমএফ ইবি ইকুয়ালস টু কত? যেহেতু মোটর টার্মিনাল ভোল্টেজ থেকে ব্যাক ইএমএফটা কম হবে, তাহলে টার্মিনাল ভোল্টেজ ভিটি মাইনাস এখানে যে ড্রপটা হয় সেটা হচ্ছে কি আইএআর এ। টার্মিনাল ভোল্টেজ 250 বিয়োগ আর্মেচার কারেন্ট আমরা পেলাম কত 95 ইন্টু আর্মেচার রেজিস্ট্যান্স 0.06, কত আসে 244.3 আসার কথা। ফয়সাল আসছে। আসছে। আচ্ছা, এখন আমরা তুমি একটু শুরু থেকে আইএফটা একবার একটু বলো, আইএফ থেকে। আইএ হ্যাঁ, আচ্ছা, IF আমরা এখানে কারেন্ট 100 অ্যাম্পিয়ার তো এই পয়েন্টে ঢুকতেছে তাই না, আর ফিল্ড কারেন্ট সে নিচ্ছে 5 অ্যাম্পিয়ার, এন্ড এখান থেকে 5 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, তাহলে এই মোটরের আর্মেচারে কত কারেন্ট ঢুকতেছে 95 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা এখানে ব্যাক ইএমএফ টা বের করব। আমার এই মোটরের ব্যাক ইএমএফ কত? ব্যাক ইএমএফ অবশ্যই টার্মিনাল ভোল্টেজের থেকে ছোট হবে, আর জেনারেটরের ক্ষেত্রে জেনারেটেড ইএমএফ অবশ্যই টার্মিনাল ভোল্টেজের থেকে বেশি হবে। জেনারেটরে সে জেনারেট বেশি করে, কিন্তু ড্রপ হওয়ার কারণে টার্মিনালে আমরা একটু কম পাই। আর মোটরের ক্ষেত্রে আমরা টার্মিনালে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেই, কিন্তু এর ভেতরে যেহেতু কয়েল আছে, কয়েলের রেজিস্ট্যান্স আছে, তার জন্য ড্রপ হবে। সেই ড্রপের কারণে আমরা ব্যাক ইএমএফ এ কম পাবো টার্মিনাল থেকে। তো সেটা বের কিভাবে করে? টার্মিনাল ভোল্টেজ বিয়োগ আমার এই ভেতরে কতটুকু ড্রপ হলো ভোল্টেজ সেইটা। তো কারেন্ট ইনটু ভোল্টেজ, এই রেজিস্ট্যান্স দিলে আমরা কি পাই? ড্রপটা পাই, যে রেজিস্ট্যান্স সে আমার কতটুকু ড্রপ হলো টার্মিনাল থেকে বিয়োগ দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে স্পিড বের করতে হবে। তো ইনিশিয়ালি আমার যে মোটর যেটা ছিল, আমার এই মোটরটা একদম শুরুতে যখন একদম এই যে নো লোড অবস্থায়, মোটর যখন নো লোড অবস্থায় ছিল তখন 1200 আরপিএম সাপ্লাই দিত। তো নো লোড যখন অবস্থায় থাকে তখন যেহেতু আর্মেচার কারেন্ট খুবই কম থাকে, তো আর্মেচার ড্রপটাকে তখন ধরা হয় না, তখন এই ব্যাক ইএমএফ টাকে টার্মিনাল ভোল্টেজের সমানই ধরা হয়। আচ্ছা, এখন আমরা তো জানি কি ইবি ইকুয়ালস টু কে ফাই এন না? তো এখান থেকে আমরা লিখতে পারি না যে ইবি প্রপোর্শনাল টু ফাই এন? পারি তো নাকি? এখন আমার ফাইটা কি, এইখানে কি পরিমাণ ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, তাই তো? তো দেখো, আমরা যেহেতু এখানে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি 250, ভোল্টেজ চেঞ্জ হচ্ছে না, রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে না, তার মানে কি ফাইটা একটা কনস্ট্যান্ট না? আমার ফাই যেহেতু চেঞ্জ হচ্ছে না, ফাই নিজেও একটা কনস্ট্যান্ট, সেহেতু আমরা ফাইকেও বাদ দিতে পারি। দিলাম বাদ, থাকলো কি ইবি প্রপোর্শনাল টু এন। এখন ইকুয়েশন লেখা শিখেছিলাম না যে যখন আমার একের অধিক থাকবে তখন আমরা কিভাবে ইকুয়েশন লিখবো? তখন এরকম যে ইবি 1 ডিভাইডেড বাই, যদি ইবি 2 হয় তাহলে n1 ডিভাইডেড বাই n2 হবে। এই জিনিসটা থেকে আমরা এটা লিখতে পারি। কনফিউশন আছে? আচ্ছা, ইবি 1 আমরা কি জানি? নো লোড অবস্থায় যেহেতু বললাম যে এখানে ড্রপ খুবই কম হয়, তখন ব্যাক ইএমএফ টার্মিনাল ভোল্টেজের সমান ধরা হয়, তো ইবি 1 আমার 250ই থাকে। ইবি 2 আমরা বের করছি 244.3 244.3 ইকুয়ালস টু n1 ইনিশিয়াল স্পিড 1200 আরপিএম, যেটা অঙ্কে দেয়া আছে। পরবর্তী স্পিড আমার বের করতে হবে n2 কত,
তো এখন হিসাব করে একটু বলতে হবে ইনটু কত আসতেছে। 1172। 1172.6, আমরা 1173 বলতে পারি, সমস্যা নাই, খুব বেশি কিছু। 1173 আরপিএম, এ হচ্ছে গিয়ে আমার এ নাম্বার হয়ে গেল। এই একই ভাবে একটু আমাকে ক্যালকুলেশন করো দুইজনেই, যে 200 অ্যাম্পিয়ার যদি যায়, 300 অ্যাম্পিয়ার যদি যায়, রেজাল্টটা আসে কত। সেম প্রসেস, এখানে ফিল্ড কারেন্ট ফিক্সডই থাকবে, আর্মেচার কারেন্টটা শুধু চেঞ্জ হবে, এখানে 200 হবে। ব্যাক ইএমএফ বের করে এই ইকুয়েশনে ফেললেই আমার স্পিড চলে আসবে। একটু ঝটপট ক্যালকুলেশন করে রেজাল্টটা জানাবো। স্পিড তো আর ফ্র্যাকশনাল ভ্যালু হয় না, তো 1144 43 কারেক্ট অ্যান্সার, সমস্যা নেই। 238 ইন্টু জবের পরীক্ষাতে ক্যালকুলেশনের কারণে রেজাল্ট একটু 19-20 আসতেই পারে, কারো 0.1 বা 2 বেশি আসবে কম আসবে, এটা খুব একটা প্রবলেমের বিষয় না। তবে খেয়াল রাখতে হবে যে এমন মানে খুব বেশি ফ্র্যাকশন না হয়ে যায়, এই জন্য 2 দশমিক বা আরো ভালো হয় 3 দশমিক পর্যন্ত ভ্যালু নিয়ে কাজ করা, তাহলে অনেক ভালো অ্যাকুরেসি আসে আর কি। আচ্ছা, টর্ক। টর্কটা হচ্ছে গিয়ে টুইস্টিং ফোর্স। আমরা একটা ধাক্কা দিলাম, সেটা একটা ঘূর্ণায়মান পথে কি পরিমাণ পথ অতিক্রম করলো, সেটাকেই আমরা টর্ক বলি। এখন আমরা এই যে মোটর পড়বো, মোটরের ক্ষেত্রেও টর্কের ইকুয়েশন হচ্ছে গিয়ে একই, কে বাই আইএ। এ হচ্ছে গিয়ে আমার সেম ইকুয়েশন। তো কে এর ভ্যালু কি? কে এর ভ্যালু আগের মতোই, জেড বাই 60। তো এখানে আমার আই এবং আইএটাই হচ্ছে গিয়ে ফ্যাক্টর, যে আমরা কি পরিমাণ ফিল্ডে সাপ্লাই দিচ্ছি আর আমার আর্মেচারে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মাধ্যমে আমরা বেসিক্যালি বের করতে পারবো যে কি পরিমাণ শক্তি তৈরি হচ্ছে। এখন টর্ক জিনিসটা নিয়ে আমাদের কি কনফিউশন আছে, না আরো কিছু বলবো টর্ক নিয়ে? টর্ক আর স্পিড, এদের মধ্যে যে রিলেশনটা, সেটা হচ্ছে গিয়ে ব্যস্তানুপাতিক রিলেশন। মানে টর্ক যদি বাড়ে স্পিড কমবে, স্পিড যদি বাড়ে, এখানে লিখি টর্ক বাড়লে স্পিড কমবে, স্পিড বাড়লে টর্ক কমবে। এদের ভিতরে সম্পর্কটা এইরকম। বিভিন্ন জায়গায় যে কার্ভ আছে, স্পিড আর হচ্ছে গিয়ে টর্কের কার্ভটা বেসিক্যালি এইরকম। হ্যাঁ, কিছু কিছু মেশিন আছে যারা কনস্ট্যান্ট টর্কও দিতে পারে, মানে কনস্ট্যান্ট স্পিডে আমার খুব ভালো টর্ক দিতে পারে, বাট সেক্ষেত্রেও একটা লিমিটেশন আছে, এটা আমরা ইন্ডাকশন মোটরে গিয়ে দেখবো, ওইখানে এই কনসেপ্টটা বেশি লাগবে। আপাতত ডিসিতে আমাদের খুব একটা দরকার নাই। আচ্ছা, তো টর্ক জিনিসটা কেন লাগে? এবং সাপোজ আমরা যখন একটা ফ্যান চালাই, হ্যাঁ, একটা ডিসি ফ্যান চালাই, চার্জার ফ্যান, ডিসি ফ্যান, তখন কিন্তু আমার এখানে শক্তি খুব বেশি প্রয়োজন হয় না, পাখাটা খুব একটা ভারী থাকে না, পাখাটা কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকে না যেটা ঘুরাইতে খুব বেশি কষ্ট হবে। তখন আমার স্পিড হচ্ছে গিয়ে মেইন বিষয়। যত বেশি ভালো স্পিড থাকবে তত বেশি ভালো আমি কি পাবো, বাতাস পাবো, তাই তো? কিন্তু যদি আমরা চিন্তা করি যে একটা লিফটে অনেক মানুষ উঠবে, তাই না? তো লিফটে অনেক মানুষ উঠবে, লিফটের অনেক ওজন হবে, তো এই ওজনটাকে ক্যারি করে লিফটকে ওই বক্স সহ উপরে তুলতে হবে বা নিচে নামাতে হবে। তো সেক্ষেত্রে টর্ক একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যদি বেশি কোনো শক্তির কাজ করতে হয়, যেখানে গতি কোনো বড় বিষয় না, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি সাধারণত সিরিজ মোটর। সিরিজ মোটরের টর্ক অনেক বেশি থাকে। কি জন্য বেশি থাকে? সিরিজ মোটরের যদি আমরা ড্রয়িং দেখি, সিরিজ মোটরে আমার ফিল্ড কয়েল সিরিজে থাকে, এর থেকে আর্মেচার কারেন্ট। তো আমার যেহেতু সিরিজে, এই ফিল্ড যে এখানে উৎপন্ন হবে পাই,
তাই না? এখন দেখো এই ফাইটা কিন্তু এই আই এর উপরে নির্ভরশীল, তাই না? আমার কারেন্ট যত বেশি এই কয়েল দিয়ে প্রবাহিত হবে তত বেশি আমার এখানে ফিল্ড উৎপন্ন হবে। তো আমার এই ফিল্ডটা নির্ভর করে এই আর্মেচার কারেন্টের উপরে। তো আমরা যদি এই ফাই কে আই এ দ্বারা রিপ্লেস করি ইনটু আই এ, তার মানে দাঁড়ায় কি আই এ স্কয়ার। সো সিরিজ মোটরে কারেন্ট যত বেশি কারেন্ট দিব তার থেকেও দ্বিগুণ, দ্বিগুণ না বেসিক্যালি মানে তার বর্গ পরিমাণ আমি টর্ক পাবো। তো এই জন্য লিফট, তারপরে ফর্কলিফট আছে, এই জিনিসগুলোতে খুব হেভি ওয়েট কাজের ক্ষেত্রে সিরিজ মোটরটা বেশি ব্যবহার করা হয়। আর স্পিডের কথা যখন চিন্তা করা হয় তখন ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে শান্ট মোটর। শান্ট মোটরে আমার প্যারালালে কয়েলটা থাকে, শান্ট মোটরে আমার কয়েলটা থাকে কোথায়, প্যারালালে। তো দেখা যায় এখানে আমার ফাইটা সবসময় ফিক্সড, ফাইটা চেঞ্জ হয় না। আর আমরা এখানে টার্মিনাল ভোল্টেজে খুব একটা চেঞ্জ করি না। তো সেক্ষেত্রে দেখা যায় আমার ফাই এবং আর্মেচার কারেন্ট মোটামুটি একই রকম থাকে। সো টর্কের খুব একটা হেরফের আমরা ও ক্ষেত্রে হয় না। আমরা তখন যেটা করি স্পিডটাকে চেঞ্জ করি। আমরা সামনে পড়বো যে কিভাবে ডিসি মোটরের স্পিড চেঞ্জ করা যায়, ওর ইকুয়েশন গুলো আছে, দু একটা ম্যাথ করব, তখন এই কনসেপ্টটা বুঝাবো। আপাতত এতটুকু তো ক্লিয়ার যে আসলে আমার টর্ক জিনিসটা কি, কি জন্য প্রয়োজন, এবং সিরিজ মোটরে টর্ক অনেক বেশি থাকে। এই জন্য সিরিজ মোটর কখনো নো লোড অবস্থায় চালানো যায় না, মানে চালানো হয়ই না, কারণ এটা এত পরিমাণ শক্তি নিয়ে ঘোরা শুরু করে যে যদি নো লোড অবস্থায় এটা চালু করি ওই শ্যাফট ভেতরের মোটর ভেঙে রোটর ভেঙে বের হয়ে যেতে পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়। কেন কখনোই সিরিজ মোটর নো লোড অবস্থায় চালানো হয় না। শান্ট মোটর স্পিডটা মুখ্য বিষয়, চালাবো সাথে সাথে ঘোরা শুরু করবো, এখানে কোনো খুব বেশি জটিলতার কিছু নাই। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এখন আর্মেচার টর্ক, শ্যাফট টর্ক, এই দুইটা জিনিস একটু বলি। আমার একটা রোটর যদি চিন্তা করি, এটা ধরে নিলাম এটা হচ্ছে গিয়ে মোটরের শ্যাফটটা, হ্যাঁ, আর মাঝখানে এই হচ্ছে গিয়ে আমার রোটরটা। এখন আর্মেচার, এই ভেতরে যে কয়েলটা আছে সেখানে যে টর্ক উৎপন্ন হয় সেটা হচ্ছে গিয়ে কি পরিমাণ এখানে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে, ইবি গুণ হচ্ছে গিয়ে আইএ ডিভাইডেড বাই এন। বোঝা গেল? এখানে আমার কি পরিমাণ ব্যাক ইএমএফ উৎপন্ন হয়, কতটুকু আর্মেচার কারেন্ট আমার এই মোটরটা নিচ্ছে, এবং কত স্পিডে আমার এই আর্মেচারটা ঘুরতেছে, মানে রোটরটা ঘুরতেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার আর্মেচার টর্ক। এখন দেখো এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল জিনিস, মানে আমি কিন্তু এটা কোনো মিটার দিয়ে মাপতে পারবো না, এটা আমার অঙ্ক দিয়ে ক্যালকুলেশন করে বের করতে হবে যে ব্যাক ইএমএফ কত এই মোটরে, আর আই আই এটা মাপতে পারবো যে কতটুকু কারেন্ট নিচ্ছে, আর স্পিডটা মাপতে পারবো, কিন্তু ব্যাক ইএমএফটা মাপতে পারবো না। এই ইবিটা আমি চাইলেই মোটর রোটরের ভেতরে তো আর আমার মিটার ধরার মতো ভালো এরকম অবস্থান তৈরি হবে না, ব্যাক ইএমএফটা ক্যালকুলেটেড। তো আর্মেচার টর্কটা এখান থেকে বের হবে, আর শ্যাফট টর্কটা হচ্ছে গিয়ে আউটপুট পাওয়ার, এইটা আমি মাপতে পারি। এই মাথায় আমার এখানে যে ডিভাইস লাগানো আছে, ফ্যান হোক বা দেখা গেছে পাম্প হোক বা এনিথিং এলস, এইখানে আমি কি পাওয়ারটা পাচ্ছি। তো আমার এই আর্মেচারে যে পাওয়ারটা তৈরি হচ্ছে সেটা একদম আউটপুট শ্যাফট পর্যন্ত আসতেছে না, এখানে ভেতরে কিছু লস হয়, মেকানিক্যাল লস হয়, উইন্ডেজ এন্ড ফ্রিকশন লস হয়। হ্যাঁ, এই জন্য আমি ফুল জিনিসটা পাই। তো আমার শ্যাফট টর্কের ইকুয়েশনটা কি, এইখানে আমি যে পাওয়ারটা পাই মানে হচ্ছে কি আউটপুট পাওয়ার, আউটপুট ডিভাইডেড বাই এন,
স্পিড। এখন এখানে যে জিনিসটা প্যাচ লাগার জিনিস সেটা হচ্ছে গিয়ে এই স্পিডটা আসলে হচ্ছে গিয়ে আরপিএস এ দেয়া, রেভলিউশন পার সেকেন্ডে দেয়া। এইটাকে, এই এনটাকে আমরা যদি মিনিটে কনভার্ট করতে যাই, আচ্ছা একটু কারেকশন আছে এখানে, স্পিডটা দেয়া বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে মূল ইকুয়েশন যেটা ওখানে হচ্ছে গিয়ে রেডিয়ানে দেয়া। আমার এখানে স্পিডটা মূলত দেয়া থাকে হচ্ছে গিয়ে রেডিয়ানে, মানে বইতে অনেক জায়গাতে রেডিয়ানে পাওয়া যায়। এখন এই রেডিয়ান ওমেগা ইকুয়ালস টু হচ্ছে গিয়ে টোয়াইস পাই এন। তো এইটাকেই পরে কনভার্ট করে লিখছে এইভাবে যে ইবিআই এ ডিভাইডেড বাই টোয়াইস পাই এন। এখন রেডিয়ান তো হয় রেডিয়ান পার সেকেন্ডে, রেডিয়ান পার সেকেন্ড, একে মিনিটে কনভার্ট করার জন্য আবার 60 দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে? তো আলটিমেটলি এখানকার কি অবস্থা দাঁড়ায়, 60টা উপরে চলে যায়, 60 নিচে টোয়াইস পাই থাকে ইনটু ইবিআই এ ডিভাইডেড বাই এন। এখন এই 60 বাই টোয়াইস পাই ক্যালকুলেশন করলে পাওয়া যায় 9.55। তো ম্যাক্সিমাম বইতে কোথাও ওমেগা দিয়ে হিসাব করছে, কোথাও 9.55 দিয়ে হিসাব করছে, কোথাও ডাইরেক্ট এই ইকুয়েশন দিয়ে হিসাব করছে। তো মাথার ভেতরে প্যাচ লাগাটা খুব স্বাভাবিক, কারণ ওমেগা আবার রেডিয়ানে। তো এত জটিলতার মধ্যে না গিয়ে এইখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সব অঙ্ক এই এক ইকুয়েশন দিয়েই করা সম্ভব, প্যাচ লাগবে না। আর্মেচার টর্ক যদি হয়, আর্মেচারে উৎপন্ন পাওয়ার যেটা হচ্ছে গিয়ে আমার ইবিআই এ ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে স্পিডটা মিনিটে টোয়াইস বাই এন বাই 60। শ্যাফটের ক্ষেত্রেও সেম, শ্যাফটে আমার স্পিডটা টোয়াইস বাই এন বাই 60, আর শ্যাফটের পাওয়ার আউটপুট পাওয়ার হিসেবে দেয়া থাকবে অঙ্কে। বুঝতে পারছো? যদি এমনিতে বইতে দেখো এরকম 2-3 পদের ইকুয়েশন দিয়ে করছে বিভিন্ন জায়গায় উদাহরণে। এখন যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ওমেগা দেখ আর অন্য যা কিছু প্যাচ লাগবে না। তবে আমি মনে রাখার জন্য বলবো এইখানে যেটা দিছি এটা মনে রাখো, তাহলে ঝামেলায় পড়বা না। কারণ অনেক সময় মনে থাকে না যে 9.55 না কি হবে, প্যাচ লাগে। আবার এই ওমেগায় বের করতে গেলে তখন আবার ওই যে টোয়াইস পাই এন ওমেগা ইকুয়ালস টু, এখানে এটা আছে আবার সেকেন্ডে, এটাকে আবার মিনিট বানাইতে হয়, আবার 60 দিয়ে গুণ করা লাগে। তো পেঁচানো হয়ে যায় আর কি বিষয়টা। তখন তো সহজভাবে করার জন্য এই পদ্ধতিটা ইজি। কোনো কনফিউশন? না ঠিক আছে। নাই? আচ্ছা, না আমরা ক্যালকুলেট দ্য স্পিড ইফ দ্য টর্ক ইজ ডাবল, আমরা এই অঙ্কটা করি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমাদের বিএল থ্রেজার 29 চ্যাপ্টারের 10 নম্বর অঙ্ক। এখানে আমরা টর্ক নিয়ে কাজ করব, এখানে যে টর্কের বিষয় আছে। তো আমরা এখানে কি আছে, এ 220 ভোল্ট ডিসি শান্ট মোটর। তো অবশ্যই শান্ট মোটরের কি হয় না হয় এটা আমরা মাথার ভেতরে নিয়ে আসবো ড্রয়িংটা। রানস এট 500 আরপিএম, সেটা 500 আরপিএম এ ঘুরতেছে when the armature current is 50 অ্যাম্পিয়ার। আর্মেচার কারেন্ট 50 অ্যাম্পিয়ার তখন এটা ঘুরতেছে, এবং বললো কি যে গিভেন দ্যাট আর এ ইকুয়ালস টু 0.2 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্সটা 0.2 ওহম। ক্যালকুলেট দ্য স্পিড ইফ দ্য টর্ক ইজ ডাবল। আচ্ছা, টর্কের ইকুয়েশনটা আমরা লিখি। টর্ক আমরা যেটা জানি, টর্ক হচ্ছে গিয়ে প্রপোর্শনাল টু ফাই আইএ। টর্ক প্রপোর্শনাল কেন দিলাম, ওই যে কনস্ট্যান্ট কে ছিল ওটাতে উঠাই দিছে। এখন এখানে যদি আমরা একটা শান্ট মোটর নেই, হচ্ছে গিয়ে আমার শান্ট মোটর। আচ্ছা, এখানে যেহেতু আমার ভোল্টেজটা ফিক্সড, আমার ফাই চেঞ্জ হওয়ার কি কোনো কারণ আছে? না না
ফাই কিন্তু কখনো চেঞ্জ হবে না। তো আমরা কি বলতে পারি যে ফর শান্ট মোটর টাও প্রপোর্শনাল টু আইএ, যেহেতু আমার ফাইটা ফিক্সড কনস্ট্যান্ট, একে আমরা বাদ দিতে পারি। টাও প্রপোর্শনাল টু আইএ মানে আমার এই যে আর্মেচার যে কারেন্ট আছে, আর্মেচার কারেন্টটা বেসিক্যালি তার টর্কের সমানুপাতিক। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু আমি অ্যাড করে দেই, যদি মোটরটা সিরিজ মোটর হয়, যেটা একটু আগে দেখাইছিলাম, এখন আবারও একটু বলি। তো যেটা আমার সিরিজ মোটর হয়, তো বেসিক আমার টর্ক ইকুয়েশন তো এইটাই যে টাও প্রপোর্শনাল টু ফাই ইনটু আইএ। কিন্তু যখন এটা সিরিজ মোটর, তখন এই আর্মেচার কারেন্টে আর এখানে যে ফাই আছে, এই ফাইটা আর্মেচার কারেন্টের উপরে নির্ভরশীল হয়ে যায়। তার মানে আইএ প্রপোর্শনাল টু ফাই। তো আমরা যদি এখানে ফাইকে আইএ দিয়ে রিপ্লেস করি, তাহলে হয়ে যায় টাও প্রপোর্শনাল টু আইএ স্কয়ার। আমাদের সামনে লাগবে, এই জন্য এখানে অ্যাড করে বলে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফর সিরিজ মোটর। আচ্ছা, এবার আমরা আবার অঙ্কে ফিরি। এখন ক্যালকুলেট দ্য স্পিড ইফ দ্য টর্ক ইজ ডাবল। টর্ক যদি দ্বিগুণ হয়ে যায় তখন আমার স্পিডটা কত? এখন আমরা স্পিড থেকে যে বিষয়টা জানি, ইবি প্রপোর্শনাল টু আইএন। তার মানে আমার স্পিডটা রিলেটেড হচ্ছে কি ব্যাক ইএমএফ এর সাথে। ব্যাক ইএমএফ যত বেশি, স্পিড তত বেশি। আর এখানে টাও প্রপোর্শনাল টু আইএ, তার মানে আর্মেচার কারেন্টটা, মানে ফর শান্ট মোটর আর্মেচার কারেন্টটা টর্কের সমানুপাতিক। আচ্ছা, এখন যেহেতু এটা একটা শান্ট মোটর এবং আমরা কি বললাম যে আমার ফাইটা কনস্ট্যান্ট, ফ্লাক্সটা কনস্ট্যান্ট, আমরা এই ফাইটাকে বাদ দিয়ে দিতে পারি। তো কি দাঁড়ালো যে ইবি প্রপোর্শনাল টু এন। এই তো, কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, এখন আমার এখানে প্রথমে বলা আছে যে 500 আরপিএম এ ঘোরে তখন 50 অ্যাম্পিয়ার আর্মেচার কারেন্ট নেয়। তো 50 অ্যাম্পিয়ার আর্মেচার কারেন্টের জন্য এখানে 50 অ্যাম্পিয়ার, সরি, আর্মেচার কারেন্ট ডাইরেক্ট বলা আছে। এখানে 50 অ্যাম্পিয়ার যদি আর্মেচার কারেন্ট হয়, তাহলে একটু ক্যালকুলেশন করে বলতে হবে ব্যাক ইএমএফ টা কত। 50 অ্যাম্পিয়ার আর্মেচার কারেন্ট হলে ব্যাক ইএমএফ টা কত? ইকুয়েশন মনে আছে? ভিটি মাইনাস আইএআর এ কত আসতেছে? 210 ভাই। 210 আসে? হ্যাঁ, 5 দুগুণ 10 ভোল্ট বাদ যাবে, 210 ভোল্ট। আচ্ছা, চলে গেল, 210 ভোল্ট আসছে। ঠিক আছে, এখন আমরা আগে যেমন ইকুয়েশন ড্রাইভ করতাম, এই যে ধরুন এখানে লিখতে পারি টাও 1 বাই টাও 2 ইকুয়ালস টু IA1 বাই IA2। এটা আমরা লিখতে পারি না এই ইকুয়েশনের থ্রুতে? টাও প্রপোর্শনাল যেহেতু আই, এখন এখানে কিন্তু একটা মানে এখানে বেশিরভাগ অঙ্ক না এরকমই, যে একটা মোটর এখন এই অবস্থায় আছে, টর্ক দ্বিগুণ করলে কি হবে, আর্মেচার কারেন্ট দ্বিগুণ করলে কি হবে, স্পিড ঘুরাই দিলে কি হবে, এটাই হচ্ছে কি আমার ক্যালকুলেশন করার বিষয় এখানে, বুঝলা? তো আমার ইনিশিয়ালি টর্ক যা ছিল তাই, যে স্পিড কত যখন টর্ক ডাবল, প্রথম টর্কটা যা ছিল তাই আছে টাও, কিন্তু পরের টর্কটা কি ডাবল হয়ে গেছে। তার মানে এখানে হয়ে গেছে কত? 2 টাও, তাই না? ইনিশিয়ালি আমার যে টর্ক ছিল ওটা তো আমরা টাও ধরে নিছি, এবং ক্যালকুলেট দা স্পিড ইফ দা টর্ক ইজ ডাবল। টর্ক যদি ডাবল হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তখন আমার স্পিড বের করতে হবে। তো টর্কটা যেহেতু কারেন্টের সাথে রিলেটেড, আমাদের দ্বিতীয় অবস্থানে কারেন্ট কত ওইটা বের করতে হবে। IA1 আমাদের ম্যাথে যেটা বলা আছে 50 এম্পিয়ার, যখন টর্কটাও তখন 50 এম্পিয়ার। তো আমরা এখান থেকে IA2 বের করব। IA2 কত?
একশো না নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ 100 আসে, IA2 আসে 100 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তা আমরা এই ইবি কে আবার কনভার্ট করে লিখতে পারি কি, EB1 ডিভাইডেড বাই EB2 ইকুয়ালস টু N1 ডিভাইডেড বাই N2। এখন এখানে EB1 আমরা জানি যে ইনিশিয়ালি 50 অ্যাম্পিয়ারের সময় কত ভোল্টেজ তৈরি হয়েছিল, ব্যাক ইএমএফ 210। পাশাপাশি আমরা এটাও জানি যে ইনিশিয়ালি স্পিড কত ছিল মোটরের, 500 আরপিএম। EB2 আমরা জানি না, বাট আমরা তো আর্মেচার কারেন্ট জানি, তাহলে এখান থেকে আমরা EB2 বের করতে পারবো। EB2 কত হয় ক্যালকুলেশন করে বলতে হবে ঝটপট। VT মাইনাস IARA, তো এখানে 220 মাইনাস 100 ইন্টু 0.2, 200 ভোল্ট। This is 200 volt, and we need to calculate the speed, the second speed. সেকেন্ড স্পিডটা বের করা লাগবে না? তো এখন সেকেন্ড স্পিডটা তাহলে কত, N2 ইকুয়ালস টু, এটা আমরা হিসাব করে ফেলো, রেজাল্ট কত আসে। এই ডানে বামে নিয়ে হিসাব করাটা মাথায় খুব ক্লিয়ার রাখা লাগবে, নয়তো কিন্তু খুব মুশকিল। এক ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করে বের করা যায় 210/200 equals to 500 by x, then calculate করলে we get the result of x, ওটাই অ্যান্সার। আর যদি এভাবে না করে হিসাব করতে চাও তাহলে একটু ক্লিয়ারলি বুঝে শুনে করতে হবে। N2 যদি এখানে চলে আসে 210 নিচে চলে যাবে, এবং এই 200 500 এর সাথে মাল্টিপ্লিকেশন হবে। 476 কত আসে? 476 476 আরপিএম। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। রেজাল্ট আমি প্রত্যেকটার এই যে নিচে দিয়ে রাখছি যেন পরে মিলিয়ে নেওয়া যায়। এই তো অঙ্কটা একটু পেঁচানো মনে হতে পারে এই মুহূর্তে, কারণ ফার্স্ট টাইম এরকম একটা অঙ্ক, তো করতে করতে এগুলো এই মুহূর্তে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সময় লাগে যে আসলে টর্কের সাথে কিভাবে রিলেশনটা তৈরি হলো ব্যাক ইএমএফ। আর একটা জিনিস একটু বলি, অঙ্ক করতে করতে না আস্তে আস্তে কনসেপ্ট তৈরি হয়ে যায়, তখন আর এত লাগে না। ওকে, এই আর কি।